আপনার সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে কাঁদবেন না। সে প্রমাণ করে দিয়েছে সে আপনার আমানতের যোগ্য ছিল না। আল্লাহ কখনো খেয়ানতকারীর সাথে থাকেন না। আপনার হারানো কিছু আল্লাহ আরও উত্তম কিছু দিয়ে পুষিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে সে নারী ঘৃণাও করতে জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সে নারী প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে সে নারী প্রচণ্ড আঘাতে ঠায় দাঁড়িয়েও থাকতে পারে। আসলে নারীর মনটা অনেক কঠিন, নারীর মন বোঝা কিন্তু অনেক দায়। এদিকে দেখেন, আজ আমি একা একাই এই ছোট্ট দুটা ঝুড়ি কিনে এনে একা একাই হাসতেছিলাম। গত ভিডিওটি আমি যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটি ঠিক সেখান থেকেই শুরু করেছি। 20 বছর পর এই সামান্য দুটি জিনিস কিনে আমি নিজেই মনে মনে হাসছি। এখানে ময়লার ঝুড়ির মধ্যে আমি এই তো পলি বিছিয়ে রাখলাম। প্রতিদিন তো ময়লা ফেলানো হয় না, একদিন পর পর ময়লাটা ফেলে ঝুড়িটা ধুয়ে এরপর কিন্তু আমি ঝুড়ির মধ্যে এভাবে একটা পলি বিছিয়ে নিই। আর এই যে লুসনিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো লুসনিগুলো এখন আমি ভালো করে ধুয়ে তারপরে রোদে দিয়ে দিব। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আমি লুসনিগুলো ভিজিয়ে আমি একটু নিচে যাব, তো আমি নিচেও গিয়েছিলাম। কেন গিয়েছিলাম, আসলে আমার এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা জালি, এই দুইটা জালি না আমার অনেক দরকার ছিল। বিশেষ করে এই মিডিয়াম সাইজের জালিটা রান্নাবান্না করার পর আমার দেখা যায় এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো এই গরমের জন্য ওগুলো দিয়ে যদি ঢাকনা দিয়ে যদি ঢেকে রাখি তাহলে তরকারিগুলো কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায়। আর এই ধরনের জালিগুলো দিয়ে ঢেকে রাখলে কিন্তু মোটামুটি খাবারটা ভালোই থাকে। যেহেতু একদম ছিদ্রযুক্ত জালি, এটা দিয়ে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে। তো 20 বছর পর আমি এই 2টা জালি কিনেছি। আমার আগের একদম বিয়ের পর আমি একটা জালি কিনেছিলাম, সেটা মাত্র 10 টাকা দিয়ে। তো এই জালিটাও আছে, কোনো একদিন শেয়ার করব। জালিটা মাঝখান থেকে 2-1টা আর কি কি বলে, একটু আর কি হালকা ভেঙে ভেঙে গিয়েছে। তো আমি ওটা আর ফেলিনি। আসলে আমরা নারীরা দেখবেন কোনো কিছু কিন্তু খুব সহজে ফেলতে চাই না। আমি চাইলে ওইটা এখন আমি ফেলে দিতে পারি, কিন্তু এটা আমি ফেলবো না। যত যাই হোক, ওটা আমার বিয়ের পরই কিনা। আমার একদম সংসার জীবনটা যখন একেবারে একটু একটু করে নতুন করে আমি সাজাচ্ছিলাম তখনকার আর কি। তো জিনিসটা যদিও 10 টাকা দিয়ে কিনেছিলাম, তারপর ওই জিনিসটার মূল্য আমার কাছে অনেক বেশি। এখানে আমি একটা দেখলাম যে রুটির বক্সগুলো আমি পেয়ে গিয়েছি। তো আমার যে একটা রুটির বক্স আছে ওই রুটির বক্সটা ওইটা একটু কিন্তু সাইজে ছোট। আর অনেকগুলো রুটি না একসাথে বানিয়ে রাখা যায় না। তো এখানে আমি এজন্য আরেকটা বড়সড় দেখেই কিনে নিয়ে আসলাম। তো রুটির জালিটা আমার কাছ থেকে 90 টাকা নিয়েছিল, আর এই 2টা জালি আমার থেকে 50 টাকা নিয়েছিল। তো সময়ের পরিবর্তে জিনিসের দামও কিন্তু অনেক বেড়ে গিয়েছে, তবে মানটা কিন্তু তেমন একটা ভালো রাখেনি। তো যাই হোক, এই কালারের 2টা জালি আমার কাছে পছন্দ হলো, তাই আর কি নিয়ে আসলাম। আর এগুলো এখন আমি ধুয়ে রেখে দিচ্ছি, এরপর দুপুরে রান্নাবান্না করব। তা আমি যেই সময়টাতে বাজারে নেমেছি ওই সময়টাতে আসলে আমি বাজারে গিয়ে না ওইভাবে কোনো কিছুই পাই নাই। দেখলাম বেশিরভাগ সবজি দোকানগুলোই বন্ধ। তো আমাদের এদিকে সবজি দোকানগুলো বিকেল 3:30 থেকে ধীরে ধীরে খোলা শুরু করে। সকাল থেকে হয়তোবা তারা সবজিগুলো নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে তারপরে ওনারা বস্তা দিয়ে ঢেকে রাখে। বিকেল দিকে ওনারা আর কি সবজিগুলো বেচাকেনা শুরু করে। যেহেতু এটা একটা শিল্প এলাকা, বিকেল টাইমে অফিস ছুটি হয়, সব লোকজন বিকেলে ঢল পড়ে যায় রাস্তার মধ্যে, তখন তাদের বেচাকেনাটা আর কি ভালো হয়। এই কারণে কিন্তু তারা বিকেল দিকেই আর কি বেচাকেনাগুলো করে থাকে। তো এই দিক থেকে আমরা যারা বাসায় থাকি তো তাদের একটু আর কি সমস্যা হয়ে গিয়েছে। দেখা যায় যে সময়তে আমি বাজারটা আর কি সকাল দিকে করলে আমার জন্য একটু সুবিধা হয়। তো সকাল দিকে যেহেতু এদিকে কোনো বাজার নিয়ে সবজিওয়ালারা বসে না, 2-1টা দোকান যাও বসে, সেই দোকানগুলো আজকে আর কি বন্ধ দেখলাম। এটাই হয়ে গিয়েছে বড় একটা সমস্যা। আর বড় বাজারে গেলে দেখা যায় কি যে একদম সব ধরনের সবজি নিজের মনের মতো করে নিয়ে আসা যায়। আমি আবার বাজারে গেলে আমি চেষ্টা
চেষ্টা করি যে সব রকমের সবজি অল্প অল্প করে কিনে আনার জন্য। তো আজকে তো আর সেটা করতে পারি নাই। এই কারণে আমি ডিপ ফ্রিজ থেকে ফ্রোজেন করা সিম আর ফুলকপিটা নামিয়ে নিয়েছি। মোটামুটি আমার মাছ বাজারও শেষ। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা কাতল মাছ ছিল। তো পিসগুলো বড় বড়ই ছিল। তো এই ৩ পিস মাছই এখন আমি সবজি দিয়ে আরকি রান্না করে নিব। এটা দিয়ে আরকি মোটামুটি এই বেলাটা হয়ে যাবে। বিকেলবেলা দেখা যাবে। আর এত বড় বড় মাছের পিস আসলে আমার মেয়েরাও খাবে না। দেখা যায় রান্না করার পর তারা হয়তো ভেঙে অর্ধেক করেই ২ বোন খেয়ে নিবে। তো আসলে আমার ঘরে খাওয়া-দাওয়ার পরিমাণটা একেবারেই কম। সবজিটা ওর বাবাই কিন্তু পরিমাণে বেশি খেয়ে থাকে। আমরা ৩ মা মেয়ে আরকি একটু সবজিটা একটু কমই খাই। তবে আল্লাহর রহমতে কম বেশি সব ধরনের সবজি খাওয়ারই অভ্যাস আমাদের আছে। তো এদিক থেকে দেখলাম যে মসুলা জারে মসলা নাই। মসুলা জারটা আমার একটু ধুয়ে নেওয়ার দরকার ছিল। এখন যদি মসুলা জারটা ধুতে যাই তাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো চিন্তা করলাম যে আরেকবার মসলাগুলো রিফিল করে ফেলি। এরপর যখন বক্সটা খালি হয়ে যাবে তখন না হয় ধুয়ে নিলেই হবে। তো এইখানে আমি এই তো মসলাগুলো দেখলাম যে মরিচটা একেবারেই শেষ। তার মধ্যে যে পাত্রে ধনিয়া রেখেছিলাম ধনিয়াটাও শেষ। তবে ধনিয়া আরও আছে, আরও কয়েক মাস চলে যাবে। হলুদটাও আছে। তো আগামী মাসে আমাকে হলুদ, মরিচ এগুলো আরকি কিনতে হবে। এখন যেহেতু ওয়েদারটা তেমন একটা ভালো না। এই রোদ, এই বৃষ্টি, এই কারণে কিন্তু আমি এখন আর মরিচটা ইচ্ছে করেই কিনছি না। কারণ মরিচ কিনে ২-৪ দিন রোদে ভালো করে শুকিয়ে তারপর আমাকে আরকি মরিচগুলো ভাঙিয়ে আনতে হবে। তো এই কারণে কেনা হচ্ছে না। দেখি দেখতে দেখতে তো মাস শেষ হয়ে গেল। তো যদি আগামী মাসে আমি পারি তাহলে মরিচটা কিনে আরকি ভাঙিয়ে নিব। আসলে কেনা মসলা আমি ওভাবে খেতে পারি না। বিয়ের পর থেকে আমি মসলা আরকি ভাঙিয়ে খেয়ে থাকি। আর এই যে বক্সগুলো ফাঁকা হয়েছে, এগুলো এখন আমি সবকিছু ধুয়ে নিব। যখনকার জিনিস তখন যদি সাথে সাথে করে ধুয়ে নেওয়া যায় তাহলে দেখবেন পরবর্তীতে কাজের চাপটা কমই হয়। আমি সবসময় এমনই করি, যখন যে জিনিসটা ফাঁকা হয় আমি সাথে সাথে ওটা ক্লিন করে ভালো করে শুকিয়ে রেখে দেই, পরবর্তীতে যেন আমার আর কোনো সমস্যা না হয়। এভাবে কাজ করলে দেখবেন নিজেরই অনেকটা আরাম হয়। আর যদি একসাথে দেখা যায় এটা ফাঁকা হয়েছে, এখন যদি আমি এগুলো আবার সেই জায়গা মতো রেখে দিতাম, না ধুতাম, পরবর্তীতে আবার নতুন করে যখন আমি মসলাগুলো কিনে এনে রাখতে যেতাম তখন আবার ধুতে হতো, শুকাতে হতো। এই জারগুলোর মধ্যে যেহেতু সবসময় আমি সবকিছু কম বেশি ব্যবহার করি, এগুলো পানি ঝরে গেলে আমি রোদেও কিন্তু খুব সুন্দর করে রোদে দিয়ে তারপরে শুকিয়ে নেব। আগেরকার দিনের আমার মাকে দেখতাম, যেমন আমার নানিকে দেখতাম, তারা না থালা বাসন ধুয়ে তারপরে ভাতের হাঁড়ি ধুয়ে বা রান্না করার হাঁড়িটা ধুয়ে এগুলো দেখতাম যে খুব সুন্দর করে রোদের মধ্যে দিয়ে রাখতো। তো রোদে দিয়ে রাখলে নাকি হাঁড়ি পাতিলগুলো খুব সুন্দরভাবে শুকায়। ভাতের পাতিলটা দিয়ে রাখলে ভাতগুলোও নাকি আর ভেজা ভেজা থাকে না। তো একদিন আমি আরকি চাল কিনতে গিয়েছিলাম। তো চাল কিনতে যাওয়ার পর আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে রান্না করার পর ভাতটা কি আবার পানি পানি হবে কিনা? আর কি অনেক সময় ভাত রান্না করার পর কিন্তু ভাতটা কেমন যেন একটু পানি পানি কিন্তু হয়ে যায়। তো দোকানদার তখন আমাকে বলল যে, "আপা কিছু মনে করবেন না। আপনি যখন ভাতটা রান্না করেন বা ভাতের পাতিলাটা কয়দিন পর পর ধুন?" তো আমি বললাম যে, "না, আমি তো প্রতিদিনের পাতিলা প্রতিদিন ধুয়ে ফেলি।" তখন আর কি লোকটা বলল যে, "পাতিলা ধুয়ে কখনো কি রোদে ভালো করে শুকিয়েছেন? ভাতের পাতিলা কিন্তু খুব সুন্দর করে রোদে শুকাতে হয়। তাহলে কিন্তু সেই হাঁড়িতে ভাত রান্না করলে ভাতটা কিন্তু আর নষ্ট হয় না।" তো ওনার কথা শুনে না তখন আমার মায়ের কথা মনে পড়ল। আমার মাকে আমি ছোটোবেলায় দেখতাম রান্না-বান্না করার পর হাঁড়ি পাতিলগুলো এভাবে শুকিয়ে নেওয়ার জন্য। আর আমার মা কিন্তু দেখা যায় একটা ভাতের পাতিল ব্যবহার করে না। উনি ২-৩ টা ভাতের পাতিল ব্যবহার করে। একেক সময় একেকটা পাতিলে রান্না করে থাকে। আজকে যদি এই পাতিলে রান্না করে, পরের দিন ওই পাতিলাটা ভালো করে ধুয়ে রোদে দিয়ে তারপরের দিন নতুন আরেকটা পাতিলে রান্না করে। তো আমার মা কিন্তু এভাবেই ২-৩ টা ভাতের পাতিল আরকি ব্যবহার করে থাকে।
তো যাই হোক, আসলে কথা বলতে গেলে, কাজ করতে গেলে আমার মায়ের অনেক কথা আমার মনে পড়ে যায়। যেহেতু মা যখন কাজ করত, মায়ের পাশে বসে থাকতাম। মা রান্না করত, মায়ের পাশে বসে থাকতাম। হয়তো এটা সেটা একটু এগিয়ে দিতাম মাকে, এই আরকি। বা মাঝে, মাঝে একটু সবজি কাটাকাটি করে দিলে বলে দিত যে এতবার ধুয়ে দেওয়ার জন্য। তো ২ বার ৩ বার করে আরকি মা বলত যে সবজিগুলো ধুয়ে নেওয়ার জন্য। ওইভাবে মাকে ধুয়ে হাতের কাছে এগিয়ে দিতাম। তা আমি কিন্তু আমার সংসারে বিয়ের আগে কাজ খুব কমই করেছি। বেশিরভাগ কাজ করেছে আমার ছোট বোন। আমার ছোট বোন যেভাবে আমার মাকে হেল্প করেছে, তো তার ১ গুণ হেল্পও কিন্তু আমি আমার মাকে করতে পারি নাই। ওই যে সংসারের বড় মেয়ে হলে যা হয় আরকি। তবে দেখেন নিজের সংসারে পা রাখার পর একদম কত পরিপাটি করে আমি আমার কাজগুলো করি। আমার মা যখন আমার কাছে কয়েকটা বছর থেকে গিয়েছে আরকি, মা তো আলাদা বাসাতেই ছিল। মা প্রায় সময় বলত যে, "বিয়ের আগে একটা প্লেট ধুয়ে ভাত খায় নাই, আর এখন নিজের সংসারকে কত টিপটপ করে রাখে।" আসলে আমরা মেয়েরা মনে হয় এমনই, ঠিক না? মায়ের ঘরে যতটা আরাম আয়েশ করি, নিজের সংসারে আসলে নিজের সংসারের একটা আলাদা মায়া, টান, ভালোবাসা কাজ করে বিধায় কিন্তু এত সুন্দর করে পরিপাটি করে সংসারের কাজগুলো করে থাকি। তো যাই হোক, এখন আমি সিম আর ফুলকপি নিলাম। তো আমি না আসলে গত কয়েক বছর যাবতই আমি সিম আর ফুলকপিটা কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখি। এটা একটা বিপদের সঙ্গী বলা যায়। তো এই যে আজকে যেমন বাজার করতে পারি নাই, মাছ ভুনাও খেতে ইচ্ছে করছে না। তো সে জায়গা থেকে এই যে সবজিটা আমি রান্না করে নিব। অফ ক্যামেরাতে আমি একটা আলু আরকি কেটে নিব। সবজিটা খেতে কিন্তু খারাপ লাগে না। অনেকেই বলে যে সবজি ফ্রোজেন করে রাখলে সেই সবজিটা পরবর্তীতে খেতে আর কি ভালো লাগে না। তবে আমি দেখলাম যে না, গাজর, ফুলকপি, সিম এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রোজেন করে রাখা যায়। এটা খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না। আর রান্না করতে এসে দেখি যে এই যে অয়েল জারে অয়েল নাই। তো এখন এই তো অয়েলটা আমি রিফিল করে নিব। এই সময়তে কোনো কিছু রিফিল করতে গেলে আমার মন মেজাজ একেবারে খারাপ হয়ে যায়। কারণ রান্না করতে আসলে আমি খুব ঝটপট করে রান্না করার চেষ্টা করি। আছে না যে রান্না বসিয়ে দিয়ে এটা কাটাকাটি করা, আবার একটু নাড়াচাড়া করা, আমি না ওইভাবে আসলে কাজ করতে পারি না। আমি সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপরে শুধু রান্নাটা করব। এভাবে রান্না করতে গেলে আমার কাছে আর কি অনেক ভালো লাগে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আর বাজারটা আসলে কি বাজার করব? যে পরিমাণে মাংস ছিল বা মাছ ছিল, ইচ্ছে করেই কিন্তু ঈদের পর আমি বাজারটা করি নাই। কারণ যে বাজারগুলো আছে আমি চাইতেছিলাম যে ফ্রিজটা মোটামুটি একদম মাছ, শুটকি যা আছে এগুলো ফাঁকা করে নিব। একেবারে ফাঁকা করে তারপর আর কি আমি বাজারটা করব। কারণ এখন যদি আমি নতুন করে মাছ কিনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে এই পুরাতন মাছগুলো না ওইভাবে আর খেতে ইচ্ছে করবে না। তো ওই টাটকা মাছগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই কারণে আমি আর বাজারে যাচ্ছি না। ভাবলাম যা আছে তো সেই মাছগুলো আগে খেয়ে শেষ করে ফেলি। তারপর না হয় আমি নতুন করে আবার বাজারটা করে নিব। তো এখানে আমি মাছগুলো এই তো খুব সুন্দর করে ভেজে নিলাম। যেহেতু ফ্রিজে রাখা মাছ, টাটকা মাছ কিন্তু কষিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। আর মাছগুলো ফ্রিজে রাখার পর না ভেজে খেতে কিন্তু আমার ভালো লাগে না। তেমন একটা আর কি স্বাদ পাই না। তো এই তো এদিক থেকে আমি এই তো খুব সুন্দর করে আমি এই তো মাছটা ভেজে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমার আরও কাজ হয়ে গিয়েছে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সবকিছুই কিন্তু আমি করে ফেলেছি। ওগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি। কারণ এমনিতেই ভিডিওগুলো অনেকটা লং হয়ে যায়। তো সবসময় আসলে এত লং ভিডিও দেখতে অনেকের কাছে ভালো লাগে না। আবার আমারও একটু কষ্ট হয়ে যায় ভিডিওগুলো এডিটিং করতে। তারপরেও ভিডিওটা কিন্তু মোটামুটি বড় হয়ে গিয়েছে। আর এখন তো আমি চেষ্টা করছি একেবারে ভিডিওগুলো একটু ছোট করব। তারপর আমি ১ দিন পর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব।
আমি জানি না যে এ পর্যন্ত কোন কোন আপুরা বা আন্টিরা আমার সাথে আছেন। যারা আমার সাথে আছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমি জানি যে অনেকেই আমার ভিডিওগুলো চুপি, চুপি দেখেন কিন্তু কমেন্ট করেন না। আমি তাদের উদ্দেশ্যেই বলব যে কমেন্ট করেন না ঠিক আছে, তবে একটি লাইক দিতে তো সমস্যা নাই। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই দিক থেকে জিরার গুঁড়াটাও শেষ, জিরাও গুঁড়া করতে হবে। আর আমি অফ ক্যামেরাতেই তরকারির অর্ধেক অংশটুকু আমি রান্না করে নিয়েছি। এখন যেহেতু রান্নাটা শেষ, তো ধনিয়া পাতা দিলে খেতে বেশি ভালো লাগতো। তো ধনিয়া পাতা আর দিলাম না, জিরার গুঁড়াটাই দিয়ে দিলাম। তো আজকে ভাত আর এই যে তরকারি, এই দুইটাই আমার রান্নাবান্না ছিল। এরপর দেখলাম আকাশে অনেক মেঘ জমে গিয়েছে। তো মেঘ দেখতে তো ভালোই লাগছিল। তো দুপুর হয়ে গিয়েছে, এখন ২ মা মেয়ে খেয়ে নেব। আমি আর জুই আর কি খাবো। জবা আগেই খেয়ে ফেলেছে। হঠাৎ করে বারান্দায় এসে দেখতে পেলাম আমার এই সন্ধ্যা মালতী গাছে, একটা গাছে ২-৩ রকমের ফুল। এটা ছিল গোলাপি, তারপর ছিল হলুদ, আরেকটা ছিল একটু, এই যে দেখেন এটা কি কালার বলে, একটু হলদের মধ্যে গাঢ় হলুদ আর কি। তো ফুলটা দেখে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। একই গাছে ৩ রকমের ফুল। আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।